সবাইকে আজকের এই এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই পিডিএফটা একটু ভালো করে পড়ে খুব সুন্দরভাবে চিত্রসহ বুঝিয়ে একটা এক্সপ্লেনার তৈরি করে দাও। তো আপনাদের সেই অনুরোধের সূত্র ধরে আজ আমরা ব্যবসায় অর্থায়নের একদম বেসিক কিন্তু দারুণ কিছু নীতি নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো জানব তার পুরো ভিত্তিটাই কিন্তু মোহাম্মদ আজাদ হোসেন স্যারের চমৎকার সব একাডেমিক মেটেরিয়াল থেকে নেওয়া। এখানে আমরা দেখব একজন আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার ঠিক কিভাবে ঝুঁকি আর লাভের মধ্যে এক অসামান্য ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখেন। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আজকের এই পুরো জার্নিতে আমরা মূলত 4টি বিষয় কভার করব। প্রথমত, অর্থায়নের ধারণা ও এর শ্রেণীবিভাগ। এরপর দেখব এর বিবর্তনের ইতিহাস। তারপর আলোচনা করব অর্থায়নের 3টি মূল নীতি নিয়ে এবং সবশেষে জানব একজন ম্যানেজারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে। তো আমাদের প্রথম অধ্যায়, ধারণা ও শ্রেণীবিভাগ। সমাজের একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অর্থায়ন বা ফিন্যান্স বলতে আসলে কি বোঝায়, চলুন সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। খুব সহজ কথায় যদি বলি, অর্থায়ন মানে হল ফান্ডের বা তহবিলের এক দারুণ ব্যবস্থাপনা। ধরুন আপনি একটা ব্যবসা করছেন, এখন ঠিক কোন উৎস থেকে টাকা আনবেন আর কোথায় সেটা ইনভেস্ট করলে মুনাফা আসবে সবচেয়ে বেশি, এই পুরো প্ল্যানিংটাই হলো অর্থায়ন। বলতে গেলে এটাই যে কোনো ব্যবসার আসল চালিকা শক্তি। আর হ্যাঁ, অনেকেই ভাবেন ফাইন্যান্স মানে বুঝি শুধু বড় বড় কর্পোরেট কোম্পানির ব্যাপার। আসলে কিন্তু তা নয়। একটু খেয়াল করলে দেখবেন আমাদের পারিবারিক বাজেট থেকে শুরু করে সরকারের বড় বড় মেগা প্রজেক্ট, আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি এতিমখানার মতো দাতব্য প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজেও অর্থায়নের একটা বিশাল ভূমিকা রয়েছে। এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের বিবর্তন। এই যে আজকের দিনের এত আধুনিক আর্থিক ব্যবস্থাপনা, এটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। এর পেছনে আছে দীর্ঘ এবং বেশ চমকপ্রদ এক ইতিহাস। চলুন সেই টাইমলাইনে একটু চোখ বুলানো যাক। ফিরে যাই ১৯৩০-এর দশকে। তখন মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণের মতো বেশ সাদামাটা বিষয়গুলো নিয়েই কাজ হতো। এরপর ৪০-এর দশকে জোর দেয়া হলো তরল্য বা লিকুইডিটি বজায় রাখার ওপর। আর ঠিক এর পরের দশক মানে ১৯৫০-এর দশকে এসে ফাইন্যান্সে অঙ্কের ব্যবহার শুরু হলো। গাণিতিক সূত্রের সাহায্যে কিভাবে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেই নাটকীয় পরিবর্তনটা আমরা এই সময়ে দেখতে পাই। এরপর ৭০ দশকে চলে এলো কম্পিউটারের যুগ। কম্পিউটারের জাদুতে ঝুঁকি কমানোর থিওরিগুলো বা পোর্টফোলিও নীতিগুলো রাতারাতি তুমুল জনপ্রিয়তা পেল। আর এই প্রযুক্তিগত উল্লম্ফনের হাত ধরেই ৯০-এর দশকে এসে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর বদলতে অর্থায়ন পৌঁছে গেল আন্তর্জাতিক এক নতুন মাত্রায়। চলে এলাম আমাদের তৃতীয় অধ্যায়ে, 3টি মূল নীতি। এগুলোকে আপনি ভারসাম্য রক্ষার হাতিয়ারও বলতে পারেন। একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার প্রতিদিন একটি ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ঠিক কোন ম্যাজিক টুলগুলো ব্যবহার করেন, সেটাই এবার আমরা দেখব। মূল কথায় যাওয়ার আগে একটা বিষয় একটু গভীরভাবে চিন্তা করুন তো। নগদ অর্থ হাতে রাখা, যেটাকে আমরা তারল্য বলি, আর সেই টাকা ইনভেস্ট করে যে মুনাফা আসে, এই দুটোর মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা আসলে এত বেশি জরুরি কেন? এর পেছনের লজিকটা কিন্তু খুবই সিম্পল, আবার খুব ক্রুশিয়াল। আপনার হাতে যদি অনেক নগদ টাকা অলস পড়ে থাকে, তার মানে আপনি ইনভেস্ট করছেন না, ফলে আপনার মুনাফা কমে যাচ্ছে। আবার বেশি লাভের আশায় যদি সব টাকা কোথাও আটকে ফেলেন, তখন দেখা যাবে দৈনন্দিন খরচ মেটানোর মতো পকেটে কোনো ক্যাশই নেই। চরম এক সংকট। তাই আসল খেলাটা হলো এই দুইয়ের মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করা, যাতে প্রতিদিনের বিলও দেওয়া যায়, আবার কোম্পানির সম্পদও বাড়ে। আমাদের দ্বিতীয় নীতিটার নাম হল উপযুক্ততার নীতি বা প্রিন্সিপাল অফ সুইটেবিলিটি। এখানে মূল ফোকাসটা থাকে মেয়াদ বা টাইমিংয়ের ওপর। অর্থাৎ আপনার দৈনন্দিন বা চলতি মূলধনের দরকার হলে সেটা জোগাড় করতে হবে স্বল্প মেয়াদী কোনো ফান্ড থেকে, আর জমি বা মেশিনের মতো স্থায়ী সম্পত্তির জন্য টাকা আনতে হবে দীর্ঘমেয়াদী কোনো ফান্ড থেকে। সোজা হিসাব। আচ্ছা, এবার আরেকটা চমৎকার প্রশ্ন। আমরা প্রায়ই পোর্টফোলিও নীতি বা বৈচিত্র্যায়নের কথা শুনি, কিন্তু এটা আসলে বাস্তব জীবনে একটি ব্যবসাকে বাজারের অস্থিরতা বা হঠাৎ কোনো দুর্যোগ থেকে কিভাবে বাঁচায়?
এই দারুণ উদাহরণগুলো একটু খেয়াল করুন। ধরুন একটা কাপড়ের দোকানে শুধু শীতের কাপড় পাওয়া যায়, তাহলে গরমকালে তাদের কি অবস্থা হবে? পুরোটাই তো লস। কিন্তু তারা যদি শীত আর গ্রীষ্ম দুটো সিজনের কাপড়ই রাখে, তাহলে এক সিজনে বিক্রি কমলেও অন্য সিজনে ঠিকই সেটা পুষিয়ে যাবে। এই যে পণ্যের বৈচিত্র্য, এটাই কিন্তু আর্থিক বিপদের ঝুঁকি একদম কমিয়ে দেয়। এটাই হলো পোর্টফোলিও নীতির আসল ম্যাজিক। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যায় ৪, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যবস্থাপকের দৈনন্দিন চ্যালেঞ্জ। একজন ম্যানেজারকে প্রতিদিন একেবারে নিখুঁতভাবে কি বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হয়, চলুন সেটা একটু দেখে নিই। এখানে পয়েন্টগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন, শুধু টাকা জোগাড় করা বা খরচ করাই কিন্তু শেষ কথা নয়। দৈনন্দিন কাজগুলো ঠিকমতো চালানোর জন্য নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো সচল রাখা এবং একদম সঠিক সময়ে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেওয়া একটি প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য এগুলো আক্ষরিক অর্থেই অপরিহার্য। কিছুক্ষণ আগেই তো আমরা উপযুক্ততার নীতি নিয়ে কথা বললাম, তাই না? তাহলে চলুন একটা ছোট্ট টেস্ট হয়ে যাক। এই নীতি অনুযায়ী চলতি মূলধন বা দৈনন্দিন খরচের টাকা আসলে কোন উৎস থেকে সংগ্রহ করা উচিত বলে আপনাদের মনে হয়? ঠিক ধরেছেন, দৈনন্দিন ছোটখাটো খরচের জন্য যদি আমরা দীর্ঘমেয়াদী কোনো ঋণ নিই, তাহলে সেই ঋণের বিশাল সুদের হার আমাদের ব্যবসার সব মুনাফা একেবারেই শুষে নেবে। তাই চলতি মূলধনের জন্য সবসময় বাণিজ্যিক ব্যাংকের মতো স্বল্পমেয়াদী উৎসগুলো ব্যবহার করাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো পুরো আলোচনা শেষে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি না যে এই সূক্ষ্ম আর্থিক ভারসাম্যগুলো আয়ত্ত করতে পারাই আসলে একজন ম্যানেজারের চূড়ান্ত লক্ষ্য? আর এই ব্যালেন্সিং একটাই পারে যে কোনো ব্যবসাকে সাফল্যের চূড়ায় নিয়ে দীর্ঘজীবী করতে। এই বেসিক ফাইন্যান্সিয়াল কনসেপ্টগুলো কিভাবে আমাদের পুরো বিশ্ব অর্থনীতিকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে, সেটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ রয়েছে। আজকের এই এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।